প্রথমেই হচ্ছে আদি স্বরাগম, যেটা বলছিলাম কালকে। স্বরাগম মানেই হচ্ছে স্বরের আগমন। জাস্ট একবার করে সবগুলোই বলে দিচ্ছি, সুবিধা হবে তাতে বুঝতে। নোটটা পেয়ে গেছো তো? স্বরাগম মানে হচ্ছে স্বরের আগমন, তার মানে কোনো একটা স্বরধ্বনি যেটা আগমন মানে অ্যাড হয়েছে, তাই তো, অ্যাডিশন হয়েছে, বোঝাই যাচ্ছে। এবার সেটা কোথায় অ্যাড হয়েছে? শব্দের প্রথমে অ্যাড হয়েছে, আদিতে, মধ্যে এবং অন্তে। শব্দের প্রথমে, মাঝখানে এবং শেষে। তাহলে তাকে আমরা বলবো স্বরাগম। তাহলে আমাদের যখন করতে দেবে ধ্বনি পরিবর্তনটা, দেখে আমাদেরকে বুঝতে হবে যে শব্দটা কোথায় অ্যাড হচ্ছে। অবশ্যই স্বরধ্বনি অ্যাড হয়েছে, শব্দের কোথায় সেটা আমাদেরকে দেখতে হবে। আচ্ছা, এখানে যেমন দেখো আদি স্বরাগম। আদি স্বরাগম বলতেই বোঝায় যেটা শব্দের প্রথমে অ্যাড হয়েছে, ঠিক আছে। আদি স্বরাগম বলতেই বোঝাচ্ছে যেখানে তোমাদের একটা আমি নোটস দেব একদম শেষে গিয়ে, যেখানে সবটা পুরো এসএলএসটির জায়গাটা এক জায়গায় করা থাকবে, বিভিন্ন প্রশ্ন উত্তর আর বেশ কিছু 10টা মতো এমসিকিউর সেট এমনিতেও করাবো, সেই সমস্ত সেটগুলো থাকবে। সেটা পুরো কোর্সটা কভার হয়ে গেলে পেয়ে যাবে। আচ্ছা, দেখো তাহলে এটা হলো আদি স্বরাগম, যেটা আমি বললাম। দেখো তার মানে বোঝাই যাচ্ছে আদিতে মানে হচ্ছে শব্দের প্রথমে, শব্দের প্রথমে অ্যাড হচ্ছে, তাই তো। শব্দের প্রথমে আদি স্বরাগম যে আমরা বলে থাকি যখন অনেক সময় উচ্চারণের সুবিধার জন্য অথবা সৌন্দর্য সাধনের জন্য, এক কথায় আমরা বলি যে উচ্চারণের সুবিধার জন্য, উচ্চারণের সুবিধার জন্য কি হচ্ছে না, শব্দের আদিতে, মধ্যে এবং অন্তে স্বরধ্বনিকে নিয়ে আসা হয়। এই প্রক্রিয়াটাকে বলা হচ্ছে স্বরাগম। কিভাবে আদি স্বরাগম? দেখো স্কুল, স্কুল আছে তো, স্কুল, দেখো এখান থেকে হস্যইটা যুক্ত হয়েছে, হস্যই স্বরধ্বনিটা যুক্ত হয়েছে, হয়েছে স্কুল। সিমিলারলি দেখো স্ত্রী, যেটা হচ্ছে স্ত্রী, স্ত্রী থেকে হচ্ছে স্ত্রী। তাহলে এই দেখো হস্যই স্বরধ্বনি যেটা যুক্ত হয়েছে। আর মধ্য স্বরাগম, মধ্য স্বরাগমটা আগের দিনই বলেছিলাম খুব ইম্পর্টেন্ট, যেটাকে আমরা আরো দুটো নামে চিনি। একটা হলো বিপ্রকর্ষ বা স্বরভক্তি। তাহলে মধ্য স্বরাগমের আর নামগুলো হলো বিপ্রকর্ষ, স্বরভক্তি। যেমন রত্ন, দেখো তয়ে দন্তের নয়, যুক্তাক্ষর আছে, এটাকে ভেঙে উচ্চারিত হয়েছে রতন। ভক্তি, কয় তয়ে হস্যই থেকে ভেঙে হয়েছে ভকতি। তার মানে যে যুক্তাক্ষর যেটা রয়েছে, সংযুক্ত ব্যঞ্জন বর্ণকে ভেঙে দেওয়া হচ্ছে, দিয়ে উভয়ের মধ্যে স্বরধ্বনিকে আনা হচ্ছে। সংযুক্ত ব্যঞ্জন বর্ণ, এই যে রত্ন, কিভাবে ব্যাপারটা বলেছে, রত্ন তো, তাহলে এটাকে যদি আমরা তোমার কি বলে, যদি এটাকে বর্ণ বিশ্লেষণ করি, তাহলে ব্যাপারটা এই রকম হবে। র, অ, ত যুক্তাক্ষর থাকলে দুটো যুক্তাক্ষর পাশাপাশি আগে বসে যায়, দন্তের ন, তারপর হলো অ। দেখো সংযুক্ত ব্যঞ্জন বর্ণ কি হয়েছে, দুটো পাশাপাশি বসে গেছে। এবার আমরা বলছি এটাকে ভেঙে উচ্চারণ করছি, যদি রতন হয় তাহলে এটাকে কি করব, র, অ, ত, অ, দন্তের ন, অ। দেখো সবগুলোকে ভেঙে তার মধ্যখানে এই সংযুক্ত ব্যঞ্জন বর্ণকে ভাঙছি, ভেঙে তার মধ্যে স্বরধ্বনিকে নিয়ে আসছি। সেই যে প্রক্রিয়া বা প্রসেস, সেটাকেই বলা হয় মধ্য স্বরাগম। বোঝাতে পেরেছি? আচ্ছা, নেক্সট হলো
অন্তঃস্বরাগম মানে শেষে অ্যাড হচ্ছে। বেঞ্চ থেকে যেমন বেঞ্চি, দিশ থেকে দিশা, দিশ। দেখো আকার লাস্টে যদি যুক্ত হয়, দেখো দিশা আকারটা মানে স্বরধ্বনিটা শেষে যুক্ত হয়েছে, তাই তো? বেঞ্চ থেকে বেঞ্চি, দিশ থেকে দিশা, এগুলো হলো অন্তঃস্বরাগম। এই হলো পদ্ধতিটা। নেক্সট হচ্ছে ব্যঞ্জনাগম। ঠিক যেভাবে স্বরধ্বনির আগমন হয়েছে দুটো যুক্তাক্ষরের মধ্যিখানে বা যুক্তাক্ষর না থাকলেও আদিতে বা অন্তে যেভাবে তোমার কি বলে যুক্ত হয়েছে স্বরধ্বনিটা বা আগমন ঘটেছে, সিমিলারলি ঠিক সৌন্দর্য সাধনের জন্য ব্যঞ্জনাগম, ব্যঞ্জন বর্ণেরও সেইভাবেই আগমন ঘটে। যেমন ব্যঞ্জনাগমও কিন্তু আদিতে আছে, মধ্যে আছে, শেষে আছে। কিভাবে? যেমন ওঝা থেকে রোজা, দেখো ওঝা, এই ও স্বরধ্বনিটা উঠে গিয়ে এখানে র বসে গেছে, রোজা। তাহলে এই ওঝা থেকে রোজা এটা হচ্ছে কি আদি ব্যঞ্জনাগম, আদি ব্যঞ্জনাগম। তাহলে ওঝা থেকে রোজা। তারপর উপকথা, দেখো হর্ষ, এই স্বরধ্বনি উঠে গিয়ে রূপ কথা হয়ে গেছে, রূপ, রূপকথা, এগুলো সব আদিতে বসছে, সেই জন্য আদি ব্যঞ্জনাগম। আর যদি মধ্যে বসে তাহলে দেখো বানর, বানর ছিল মধ্যে বসেছে, কি হবে? এর সাথে বান্দর হয়েছে, বানর থেকে বান্দর। তারপরে শ্রীগাল থেকে হচ্ছে শিয়াল, শ্রীগাল, এটাকে ভেঙে কি এলো? শিয়াল। তা বলছে আরে এটা দেখতে তো ভালো লাগছে না, তাহলে ব্যাপারটা কি হবে? তাহলে স্পেলিংটা হবে শিয়াল। এটা হচ্ছে শিয়াল, দেখো গাল, শ্রীগাল, আল থেকে শিয়াল, ঠিক আছে? এখানে এটা হলো, তাহলে এখানে গটা ছিল, তারপরে আ হলো, তারপরে উন্তস্তয় আকার, তাহলে এটা হচ্ছে মধ্য ব্যঞ্জনাগম। এই যে বানর আর বান্দর এইটা, আর এই শ্রীগাল থেকে শিয়াল আর শিয়াল, এই দুটোই হলো মধ্য ব্যঞ্জনাগম। ওঝা থেকে রোজা আর উপকথা থেকে রূপকথা, এটা হচ্ছে আদি ব্যঞ্জনাগম। এবার অন্ত ব্যঞ্জনাগমটা করব, মানে শেষে বসবে। যেমন দেখো খোকা, শেষে একটা দেখো ব্যঞ্জন বর্ণ অ্যাড হয়েছে, খোকন। তারপরে ধরো বাবু, বাবু থেকে বাবুন, সিমিলার, সব অন্ত ব্যঞ্জনাগম। জমি, জমি থেকে হচ্ছে জমিন, এগুলো সব অন্ত ব্যঞ্জনাগম। দেখো জমি ছিল, তারপর আর কিছু ছিল না, শেষে দেখো দন্তের ন অ্যাড হলো, মানে ব্যঞ্জন বর্ণটা যুক্ত হলো, তাহলে সেই জন্য এটা হয়েছে জমিন। এগুলো সব অন্ত ব্যঞ্জনাগম। তাহলে কারোর আদি মানে স্বরাগম আর ব্যঞ্জনাগম এই দুটো নিয়ে কোনো কনফিউশন আছে থাকলে জিজ্ঞাসা করতে পারো। কোনো উদাহরণে যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় বলতে পারো। স্বরাগম আর ব্যঞ্জনাগম নিয়ে কোনো কনফিউশন নেই? নেই তো? এবার তাহলে অপিনিহিতিতে যাই। অপিনিহিতি কি হবে? অপিনিহিতিটা একটু বুঝতে হবে, এটা কঠিন নয়, ঠিক আছে, সহজ, কিন্তু বুঝতে হবে। অপিনিহিতিটা হচ্ছে, আচ্ছা স্বরধ্বনি লোপ এটা পরে বলে দিচ্ছি, আর কালকে একবার বলেছিলাম তো বলে দিচ্ছি পরে। অপিনিহিতিটা হলো, অপিনিহিতিতে দেখবে হর্ষই আর হর্ষ এই দুটোর প্রভাব থাকে, আর অন্য কোনো বর্ণ নয়, শুধুমাত্র হর্ষই আর হর্ষ। কিভাবে হবে? ধরো আমি বললাম কোরিয়া থেকে হবে কইরা। তারপরে ধরো আমি বলছি রাখিয়া, রাইখা। তারপরে ধরলে বলি যদি মাছুয়া,
ছ্যা। এবার এখানে যে শর্তটা বলেছে যে কোনো শব্দের মধ্যে যদি হর্ষই বা হর্ষও থাকে, সেটি যে ব্যঞ্জনের সঙ্গে যুক্ত হয়ে থাকে সেই ব্যঞ্জন এর পূর্বেই উচ্চারণ করার রীতিকে অপিনিহিতি বলে। কিভাবে? দেখো, আমি যদি কোরিয়া শব্দটাকে ভাঙি, বর্ণটাকে বিশ্লেষণ করি, তাহলে ব্যঞ্জন বর্ণের নিচে অবশ্যই হসন্ত বসবে। তাহলে ক, অ, তারপর হচ্ছে র, তারপরে হলো হর্ষই, তারপরে হলো উন্তস্ত অ, তারপরে হচ্ছে আ। ঠিক আছে? এই যদি হয়, এখানে কি হয়েছে ভালো করে লক্ষ্য করো, এই হর্ষইটা ব্যঞ্জন বর্ণের পরে বসেছে, মানে র এর পরে। তোমাকে বলছে এই ব্যঞ্জন বর্ণটাকে আগে আনতে হবে, তাই জন্যই এটা কইরা হয়েছে। কিভাবে না, ক হর্ষই, তারপরে দেখো র, তারপর এখানে অনেক সময় উন্তস্ত জ হিসেবে করে, এখন আর সেটা করে না, একেবারে অয় জফলা আকার করে দেয়। তাহলে কই র্যা। তাহলে এইভাবে যদি হয় সেন্টেন্সটা, তাহলে এটাকে দেখো হর্ষইটা কি ছিল, র এর পরে বসেছিল, এখানে র এর আগে বসে গেল। তাহলে হর্ষই যখন র এর পরে, হর্ষই বা হর্ষ দুটোর ক্ষেত্রেই সেম, যদি পরে না বসে, ব্যঞ্জন বর্ণের পরে না বসে যদি আগে বসে, তাহলে সেটাকে আমরা বলি অপিনিহিতি। ঠিক এইভাবে বুঝে বুঝে করতে হবে। মাছুয়ার ক্ষেত্রেও তাই। মাছুয়াতে দেখো হর্ষও হয়ে যাবে, ম আকার, তারপরে হচ্ছে ছ, তারপরে হচ্ছে হর্ষ, দেখো হর্ষটা পরে ছিল, তারপরে হচ্ছে উন্তস্ত অ, তারপর হচ্ছে আকার। ঠিক আছে? ঠিক করলাম তো? দেখে নাও। আচ্ছা, মাছুয়া, তাহলে এখানে হর্ষটা পরে বসেছিল, আমাকে কি করতে হবে, আগে আনতে হবে। তাহলে মাউছে, তাহলে ম আকার, আচ্ছা মাউছে, হ্যাঁ আকার, তারপরে হলো হর্ষ, তারপরে হচ্ছে ছ, তারপর হচ্ছে অয় জফলা। তাহলে দেখলে ছয়ের পরে ছিল, ছয়ের আগে চলে এলো হর্ষটা। এইভাবে মাউছা। তাহলে এই অবধি যখনই বলে দেবে কোনো কিছু বাক্যের মধ্যে, তখনই সেটা কি হয়ে যাবে, এই অবধি যখনই বলবে তখনই কিন্তু সেটা হয়ে যাবে মাছুয়া থেকে মাউছা, অর্থাৎ অপিনিহিতি। বাক্যের মধ্যে হর্ষই বা হর্ষও যদি থাকে, যদি সেটা ব্যঞ্জন বর্ণের পরে বসে থাকে, কিন্তু তাকে আগে বসাতে হবে, এই যে পদ্ধতি, সেটাকেই বলা হচ্ছে অপিনিহিতি। হলো? এই অপিনিহিতিটার সাথেই আমি পড়িয়ে দেব অভিশ্রুতি, কারণ এইটার পরের স্টেজটাই হচ্ছে অভিশ্রুতি। কিভাবে? আমরা এখানে হর্ষই বা হর্ষটা তো আগে বসে গেল, তাই তো? এই হর্ষই বা হর্ষ যখন একার এবং ওকারে পরিণত হবে, এই হর্ষই বা হর্ষ যখন একার এবং ওকারে, হর্ষইটা একারে পরিণত হচ্ছে আর হর্ষটা ওকারে পরিণত হচ্ছে, সেটা যখন পরিণত হবে তাকে আমরা বলবো অভিশ্রুতি। কিভাবে? করিয়া, কইরা থেকে দেখো করে, এটাকেই আমরা বলছি করে। দেখো একার আসছে লাস্টে। আবার মাছুয়া, মাউছে থেকে হচ্ছে মেছো, ওকার আসছে। মাছুয়া, মাউছে থেকে হচ্ছে তোমার মেছো, তাহলে ওকার। তাহলে হর্ষটা যখন ওকারে পরিণত হচ্ছে এবং হর্ষইটা যখন একারে পরিণত হচ্ছে, তাকে বলা হচ্ছে অভিশ্রুতি। তাহলে এইভাবে অভিশ্রুতি একার এবং ওকারে পরিণত হয়, তাই তো, পরিবর্তিত হয়। তাহলে অভিশ্রুতি হচ্ছে অলওয়েজ অপিনিহিতির পরের ধাপ, অপিনিহিতির পরবর্তী ধাপই হচ্ছে অভিশ্রুতি। কারণ অভিশ্রুতি আর অপিনিহিতি নিয়ে কোনো সমস্যা আছে বুঝতে? আচ্ছা, এবার হলো ধ্বনির লোপ। ধ্বনির লোপ, আমরা ধ্বনির আগমন পড়লাম, স্বরাগম, ব্যঞ্জনাগম। এবার হলো ধ্বনির লোপ, তাহলে স্বরধ্বনি লোপ আর ব্যঞ্জন ধ্বনি লোপ।
স্বরধ্বনি লোপ মানে কি? লুপ্ত হয়ে গেছে, সেটা আর নেই। যেমন দেখো আদি স্বরলোপ মানে শব্দের আদিতে যখন স্বরধ্বনিটা লুপ্ত হয়ে যাচ্ছে, অলাবু আছে, লুপ্ত হয়ে গিয়ে হচ্ছে লাউ, এখানে আর নেই। দেখেছো? সুবর্ণ থেকে স্বর্ণ, রাশি থেকে হচ্ছে হ্রাস। তাহলে কোথায় কোথায় আদি স্বরলোপে অলাবু থেকে লাউ হলো তো। এছাড়া আর একটা বলছি, আনোনা, এগুলো সব আদি স্বরলোপ। আনোনা, দেখো আটা লুপ্ত হয়ে গিয়ে এখানে হচ্ছে নোনা। মধ্য স্বরলোপ মানে মাঝখানে লোপ পাচ্ছে। সুবর্ণ, দেখো বটা লুপ্ত হয়ে গিয়ে স্বর্ণ হয়ে গেছে। আরেকটা দেখো বলছি গৃহিণী, মধ্য স্বরলোপ আরেকটা বলছি গৃহিণী। গৃহিণী থেকে হচ্ছে গিন্নি, গৃহিণী থেকে হচ্ছে গিন্নি। অন্ত স্বরলোপ রাশি থেকে দেখো রাস, হর্ষই উঠে গেছে, রাস হয়ে গেছে। আরেকটা বলছি যেমন অগ্নি, অগ্নি থেকে হচ্ছে আগ, তাহলে অগ্নি এটা হয়ে গেল আগ, গয় দন্তের নয়টা উঠে গেছে। তাহলে এগুলো হলো সব স্বরধ্বনি লোপ। শব্দের প্রথমে লোপ পেয়েছে, মধ্যিখানে লোপ পেয়েছে, শেষে লোপ পেয়েছে। আর ব্যঞ্জন ধ্বনির ক্ষেত্রেও তাই হবে। আদিতে ব্যঞ্জন লোপ, যেমন স্থান, দন্তের শয়ে থয়ে উঠে গিয়ে, দন্তের স উঠে গিয়ে থান হয়ে গেছে, স্থান থেকে থান। যেমন আরেকটা বলছি, আদিতে লোপ পেয়েছি শ্মশান, এখান থেকে হয়েছে মশান। দেখো শ্মশান, এই যে তালবস্য উঠে গিয়ে হয়ে গেছে ম। তারপরে ব্যঞ্জন মধ্য ব্যঞ্জন লোপ, শ্রীগাল, শিয়াল থেকে শিয়াল, ব্যঞ্জন লোপে এই যে মধ্যিখানে গাল, আল হয়েছে উন্তস্ত অ। তারপরে অন্ত ব্যঞ্জন লোপ, যেমন বধূ, লাস্টে ধ নেই, বধূ থেকে বউ, অশ্ব। যেমন হচ্ছে সখী, সখী থেকে হচ্ছে সহি, খ উঠে গিয়ে হ, তারপর দেখছে সেটাও হচ্ছে না, তারপর হচ্ছে সই। সই, ঠিক আছে, এই গেল সই। তাহলে দেখো সখী ব্যঞ্জন লোপ পেলো, খ লোপ পেয়ে গিয়ে হলো হ, সহি, সেটাও উচ্চারণের সুবিধার জন্য অসুবিধা হচ্ছে, তাহলে কি হবে সই, অসই। পুরো ব্যঞ্জন ধ্বনিটাই লোপ পেল। তাহলে এগুলো হলো স্বরধ্বনি লোপ, ব্যঞ্জন ধ্বনি লোপ। এবারে আসছি স্বরসঙ্গতি। স্বরসঙ্গতি তিন প্রকার: প্রগত স্বরসঙ্গতি, পরাগত স্বরসঙ্গতি, অনন্য স্বরসঙ্গতি। একটা একটা করে বোঝো। প্রথমে কি বলেছে? প্রগত স্বরসঙ্গতি। প্রগত স্বরসঙ্গতি মানে শব্দের দুটো শব্দ পাশাপাশি বসে আছে, একটার প্রভাবে আরেকটা প্রভাবিত হয়েছে, একটার প্রভাবে আরেকটা প্রভাবিত হয়ে পৃথক স্বরধ্বনির মধ্যে যদি একটা অন্যটার প্রভাবে প্রভাবিত হয়ে সমধ্বনিতে বা কাছাকাছি ধ্বনিতে পরিণত হয়, সমধ্বনিও হতে পারে কাছাকাছিও হতে পারে, তাকে আমরা বলছি স্বরসঙ্গতি। তাহলে স্বরসঙ্গতি ব্যাপারটা হচ্ছে যে কাছাকাছি দুটি ধ্বনির একটির প্রভাবে আরেকটি
প্রভাবিত হয়ে সমধ্বনিতে পরিণত হচ্ছে, তাকে আমরা বলি স্বরসঙ্গতি। এবার আমি বলেছি তিনটে ভাগ আছে স্বরসঙ্গতি। যখন পূর্বের স্বরধ্বনির প্রভাবে বা পূর্ববর্তী স্বরের প্রভাবে পরবর্তী স্বরটা প্রভাবিত হচ্ছে, যখন পূর্বের স্বরের প্রভাবে মানে আগেরটার প্রভাবে পূর্বের স্বরের প্রভাবে পরবর্তী স্বর প্রভাবিত হয়, তাকে আমরা বলি প্রগত স্বরধ্বনি। কিভাবে? দেখো, সুপারি থেকে হলো সুপুরি। কিভাবে? দেখো, সুপারি পূর্বেরটার প্রভাবে পরেরটা। দেখো এখানে কি হয়েছে, এখানে তো পা ছিল, দেখো পরবর্তীটা পূর্বেরটার প্রভাবে পরেরটাও সেম হয়ে গেল, আগেরটাও সু ছিল, এটাও সু, সুপুরি। দেখো আরেকটা যেমন বলছি বিকাল, ঠিক আছে, বিকাল থেকে এখানে কি হলো বিকেল। এই আগেরটার প্রভাবে পরেরটা প্রভাবিত হচ্ছে, আগেরটার প্রভাবে পরেরটা প্রভাবিত হচ্ছে, বিকেল। তাহলে সেটা হচ্ছে প্রগত স্বরসঙ্গতি। যেমন আরো আমি বলছি বিলাতি থেকে যেমন হচ্ছে বিলিতি, বিলাতি থেকে হচ্ছে বিলিতি। তাহলে বিলাতি গ্রেটার দেন বিলিতি, বিলাতি থেকে বিলিতি, আগেরটার প্রভাবে পরেরটা। তাহলে এগুলো সব হলো প্রগত স্বরসঙ্গতি। পরাগতটা কি হবে? আগেরটা আমরা ঠিক যেটা পড়েছিলাম তার ঠিক অপোজিট। আগেরটা পড়েছি যে আগেরটার প্রভাবে পরেরটা প্রভাবিত হচ্ছে, এক্ষেত্রে পরেরটার প্রভাবে আগেরটা প্রভাবিত হচ্ছে। বোঝাতে পারছি তো? অসুবিধা হবে না তো? দেখো, পরেরটার প্রভাবে আগেরটা প্রভাবিত হচ্ছে। কিভাবে হচ্ছে? দেখো, বিড়াল থেকে বেড়াল, দেখো পরেরটার প্রভাবে আগেরটা প্রভাবিত হচ্ছে। কিভাবে? দেখো বিড়াল দয় শূন্যরা ছিল আকার, এখানেও আকার, তাহলে দেখো এখানে বি ছিল, এটা বে হয়েছে। আর একটা বলছি দেখো, যেমন হচ্ছে ডুবা, ডুবা থেকে হচ্ছে ডোবা। দেখো বা থেকে হর্ষও ছিল, এখানেও দেখো ডোবা, বাটা মানে পরেরটার প্রভাবে দেখো এটা ডোবা হয়েছে, আকা মানে ডয়ে ওকার হয়েছে, তার মানে আগেরটা প্রভাবিত হয়েছে। আর অনন্য স্বরসঙ্গতি হচ্ছে যখন দুটোর প্রভাবেই দুটো প্রভাবিত হচ্ছে, দিয়ে কাছাকাছি কোনো একটা ধ্বনিতে পরিণত হচ্ছে। যেমন নাটুকিয়া থেকে নাটুকে, এটা খুব বেশি হয় না। যেমন দেখো শেফালি, শেফালি থেকে হচ্ছে শিউলি, পরস্পর পরস্পরের প্রভাবে প্রভাবিত হয়ে কাছের কোনো একটা ধ্বনিতে পরিণত হচ্ছে, কাছাকাছি। দেখো শেফালি মানে এক্ষেত্রে ভয়ের প্রভাবে স, এটাও আমরা বলতে পারি, আবার শেপ আগেরটার প্রভাবে পরেরটা, এই দুটোই পরস্পর পরস্পরের প্রভাবে প্রভাবিত হয়েছে বলেই এটাকে আমরা বলি অনন্য স্বরসঙ্গতি। শেষেরটা অনন্য স্বরসঙ্গতি। তাহলে তিনটে ভাগ আছে, প্রগত স্বরসঙ্গতি, আগেরটার প্রভাবে পরেরটা প্রভাবিত হচ্ছে, পরাগত স্বরসঙ্গতি, পরেরটার প্রভাবে আগেরটা প্রভাবিত হচ্ছে, আর অনন্য স্বরসঙ্গতি পরস্পর পরস্পরের প্রভাবে প্রভাবিত হয়ে কাছাকাছি কোনো একটা ধ্বনিতে পরিণত হচ্ছে। তাহলে এগুলোকে আমরা বলছি স্বরসঙ্গতি। বলো, কারোর কোনো জায়গায় অসুবিধা? বলবে কিন্তু, আমি কিন্তু বুঝতে পারছি। ক্লিয়ার না হলে পরাগত পরাগতটা বলি।
কি ছিল? পরাগতটা ধরো আমি বলছি দেশ, শব্দটা বললাম দেশি থেকে হচ্ছে দিশি। পরাগততে বলছে যে পরেরটার প্রভাবে আগেরটা প্রভাবিত হবে, তাই তো? পরেরটার প্রভাবে আগেরটা প্রভাবিত কিভাবে? দেখো এখানে তালবস্ হয় হর্ষই এখানেও আছে, এখানেও তালবস্ হয় হর্ষই। দেখো এখানে দে হয়েছে, এখানে দি হয়েছে, তাহলে এখানে দে ছিল আগেরটা, প্রভাবিত হয়ে ওটা দি হয়েছে, তাহলে পরেরটার প্রভাবে আগেরটা প্রভাবিত। বোঝা গেল? বোঝা গেছে এবার? আরেকবার বলেন না। হ্যাঁ বল। আচ্ছা বলো, তুমি বলো কোন জায়গাটা তুমি বুঝতে পারোনি, মানে এক্সাক্ট দুটো উদাহরণের মধ্যে কোন জায়গাটা। ধরো তালবস্ হয় হর্ষই আছে দুটোতে, ভালো করে দেখো। আমি বলেছি পরেরটার প্রভাবে আগেরটা প্রভাবিত হয়েছে, তাহলে এখানে তালবস্ হয় হর্ষই আছে, এখানে ছিল দয়ে একা, প্রভাবিত হয়ে কি হলো? এখানে তালবস্ হয় হর্ষই আছে, পরেরটার প্রভাবে আগেরটা কি হলো? এখানে আর দয়ে একার হলো না, দয়ে হর্ষই হয়ে গেল। যেমন ধরো আরেকটা বলছি, শিয়াল থেকে শেয়াল। দেখো উন্তস্ত অয়ে আকার দুটোতেই আছে, ল দুটোতে আছে, তাহলে পরস্পরের প্রভাবে আগেরটা প্রভাবিত, মানে সরি, পরেরটার প্রভাবে আগেরটা প্রভাবিত, তার মানে উন্তস্ত অয়ে আকার, এটা হলো পরেরটা, এর প্রভাবে এখানে ছিল তালবস্ হয় হর্ষই আগেরটাতে, প্রভাবিত হয়ে এখানে উন্তস্ত অয়ে আকার, এটা প্রভাবিত হয়ে এটা হলো তালবস্ হয় একা। তাহলে বুঝলে পরেরটার প্রভাবে আগেরটা প্রভাবিত, তাহলে এটা হ্যাঁ হলো বুঝেছি। পরাগত স্বরসম্পর্ক। ঠিক বোঝা আছে। গেছে এবার? হুম। ক্লিয়ার এবারে? হ্যাঁ ম্যাম। ওকে, এবার হচ্ছে সমীভবন। বারবার পড়বে, যে জায়গায় অসুবিধা হবে আমাকে জিজ্ঞাসা করবে, কোনো হেজিটেশন করো না, কারণ এই জায়গাগুলো যদি বুঝতে অসুবিধা হয় তাহলে কিন্তু পরে সেটা করতে পারবে। দেখো সমীভবন খুব ইজি, সমীভবন আর বিষমীভবন শুধু মাথায় রাখতে হবে। সমীভবন বলছে দুটো আলাদা আলাদা ব্যঞ্জন ধ্বনি, বিষম ব্যঞ্জন ধ্বনি যখন একটা ব্যঞ্জন ধ্বনিতে পরিণত হচ্ছে। আমরা যদি জিনিসটাকে এইভাবে খাতায় লিখে নিই, দুটি আলাদা ব্যঞ্জন ধ্বনি, তাহলে আমাদের পড়তে সুবিধা হবে বা বুঝতে সুবিধা হবে। দুটো আলাদা ব্যঞ্জন ধ্বনি সম ব্যঞ্জন, মানে একই ব্যঞ্জনে পরিণত, সেটাই হচ্ছে সমীভবন। কিভাবে? দেখো গল্প, ল আর প দুটো আলাদা আলাদা ব্যঞ্জন ধ্বনি, তো একটা ব্যঞ্জনে পরিণত হয়েছে। দেখো পয়ে পয়ে ওকা, তো প আর প একটাই ব্যঞ্জন। যেমন দেখো চন্দন থেকে হলো চন্দন, দন্তের নয়ে দয়ে ছিল চন্দনটা, সেখান থেকে নয়ে নয়ে, দেখতে পেয়েছো? নয়ে নয়ে হলো। দেখো একই ব্যঞ্জনে পরিণত, আলাদা আলাদা ব্যঞ্জন ধ্বনি ছিল। আরেকটা দেখো বলছি, পদ্ম, প দয়ে ময়ে পদ্ম, এখানটা একটু মুছি। এখান থেকে হচ্ছে পদ্ম। পড়াগুলো কিন্তু ফেলে রাখবে না, কারণ ভোটের পর কিন্তু একটা পরীক্ষা হওয়ার হাই চান্স রয়েছে। পিএসসি তো হবেই, পিএসসিটা নেক্সট উইক থেকে শুরু করছি, মানে তোমাদেরকে পড়াবো। আর এসএলএসটিটাও হওয়ার হাই চান্স রয়েছে। প্লিজ এখন থেকে শুরু করো, এত বড় সিলেবাস ধরে ধরে পড়তে হবে, বুঝতে তো পারছো? এটা একটা গেল। আচ্ছা সমীভবনও কিন্তু তিনটে ভাগে ভাগ হয়, প্রগত সমীভবন, পরাগত, সেম অনন্য। কিভাবে হচ্ছে? যেমন দেখো আমি বলছি পদ্ম থেকে পদ্ম, দয়ে ময়ে, তাহলে
এটা হচ্ছে যেমন ছদ্ম থেকে ছদ্ম, ছদ্ম থেকে হলো ছদ্ম। দেখো আগেরটার প্রভাবে পরেরটা প্রভাবিত হচ্ছে, দয়ে ময়ে থেকে দয়ে দয়ে হয়ে গেল। এবার ধরো আমি যদি বলি গল্প, সাধারণত আসে না সমীভবনের ওই প্রগত পরাগতটা, তবু জেনে রেখে দাও, গল্প থেকে হলো গপ্প, গুলো পরাগত, পরেরটার প্রভাবে আগেরটা দেখো। তাহলে মোটামুটি ভাবে এটুকু জেনে রাখবে যে যখনই দেবে তোমাকে বুঝতে হবে আলাদা আলাদা দুটো ব্যঞ্জন ধ্বনি রয়েছে, সেটাকে সম ব্যঞ্জনে তুমি পরিণত করছো, ট্রান্সফার। আরেকটা হয় যেমন দেখো মহোৎসব, এই যে শব্দটা আছে মহোৎসব, এখান থেকে হচ্ছে মোচ্ছব, মোচ্ছব, ছয় ছয়ে ব, মোচ্ছব, মহোৎসব থেকে মোচ্ছব। আর সমীভবনের ঠিক অপোজিটটা হচ্ছে বিষমীভবন। সমীভবনে আমরা কি পড়লাম, দুটো আলাদা আলাদা ব্যঞ্জন ধ্বনি সম ব্যঞ্জনে পরিণত হয়েছে, তাই তো? এক্ষেত্রে এখানে সম মানে যুক্ত কোনো ব্যঞ্জন ধ্বনি নেই, যে একটা ব্যঞ্জন ধ্বনি অন্য আরেকটা ব্যঞ্জন ধ্বনিতে পরিণত হয়েছে। যেমন দেখো আমি বলছি লাল, দুটোই দেখো একই ব্যঞ্জন ধ্বনি ছিল, এটা হয়ে যাচ্ছে নাল। যেমন ধরো শরীর, দেখো এই রটা এখানে ছিল তো, এটা চেঞ্জ হয়ে গিয়ে এটা হলো শরীর, আলাদা একটা ব্যঞ্জন ধ্বনিতে পরিণত হলো। যেমন দেখো আরেকটা আমি বলছি মুখ খানি, মুখ খানি, মুখ, আমাদের যে মুখ, এটা খ ছিল, এটা চেঞ্জ হয়ে যাবে, কি হয়ে যাবে, ময়ে হর্ষ ক, মুখ। তাহলে বিষমী ভবনটা হচ্ছে দুটো আলাদা আলাদা, আমরা দেখব যে একটা ব্যঞ্জন ধ্বনি আর একটা ব্যঞ্জন ধ্বনিতে পরিণত হয়েছে, ঠিক অপোজিট প্রক্রিয়া। সংযুক্ত হোক বা কাছাকাছি হোক, সমধ্বনি বসবে না, সমধ্বনি পরিবর্তিত হয়ে গিয়ে পৃথক ধ্বনিতে পরিণত হবে। সমধ্বনি যখন পৃথক ধ্বনিতে পরিণত হয় তাকে বিষমী ভবন বলে। বোঝা গেল? অসুবিধা হয়েছে সমীভবন আর বিষমী ভবনে কোনো, সমীভবন আর বিষমী ভবনে কোনো প্রবলেম থাকলে বলো। হ্যাঁ, যেটা বলছিলাম যে সমীভবনের ক্ষেত্রে একটা জিনিস বলে দেব, সেটা ওই প্রগত পরাগত, আর একটা হচ্ছে যে অনন্য। সমীভবনের ক্ষেত্রেও একই একই ভাগ আছে, শ্রেণী বিভাগ। আসবে না কিন্তু তোমাদের এসএলএসটি পরীক্ষায় আসতেই পারে, প্রাইমারিতে অতগুলো দেবে না এই জাতীয় কিছু, কারণ এটা তো সাবজেক্টের পরীক্ষা, এখানে আসার হাই চান্স রয়েছে। যদি এবছর তোমাদের ব্যাকরণের অংশ খুবই কম ছিল পরীক্ষায়, এবছরে সলভটা আছে প্রত্যেকের কাছে, আমি দিয়েছিলাম মনে হয় গ্রুপে, খেয়াল তো করছেন।
এবছরের প্রশ্ন আর তার সলভটা মাদ্রাসার আছে। আগের গ্রুপে ম্যাম। আচ্ছা আমি আরেকবার দিয়ে দেবো, ওই একটা যেটা তোমাদের অনেকজনের গ্রুপ ছিল টপার্স, ওই গ্রুপটাতে দিয়েছি। হ্যাঁ, ওই গ্রুপটাতে আছে ম্যাম। আচ্ছা তোমাদের এই পেড গ্রুপে রেখে দিও, দিয়ে দেবো আমি, পরে লাগবে। আর পিএসসির প্রশ্ন কারোর কাছে পেয়েছো এই উইকে? আমি ফ্রাইডেতে ক্লাস দেব, পিএসসির প্রশ্ন ওই দিনকে করাবো। হ্যাঁ যেটা বলছি, দেখো সমীভবনকে আমি বলেছি সিমিলারলি ষড়সঙ্গতির মতো তিনটে ভাগে ভাগ করা যায়। একটা প্রগত, প্রগতটা কিরকম? প্রগতটা বলেছি ঠিক আগের মতো, পূর্ববর্তী ব্যঞ্জন ধ্বনির প্রভাবে পরবর্তী ব্যঞ্জন ধ্বনির পরিবর্তন হচ্ছে। কিভাবে হচ্ছে? চন্দন থেকে হলো চন্দন। দেখো পূর্ববর্তী ব্যঞ্জন ধ্বনির প্রভাবে পরেরটা পরিবর্তিত হচ্ছে, ঠিক পূর্ববর্তীর প্রভাবে পরেরটা পরিবর্তিত হচ্ছে। পূর্ববর্তী ব্যঞ্জনের প্রভাবে পরবর্তী প্রভাবিত, তাহলে এটা হলো প্রগত। সিমিলারলি এবার হচ্ছে পরাগত। পরাগত মানে আমরা আগেই জানি যে পরেরটার প্রভাবে আগেরটা প্রভাবিত, তাই তো? পরেরটার প্রভাবে আগেরটা। কিভাবে? যেমন দেখো আমি বলছি কর্ম, কম্ম, দেখো এই যে কম্ম, এই পরেরটার প্রভাবে দেখো আগেরটাতে কি হয়েছে, দুটো ম ম ছিল, একটা কর্ম হয়ে গেছে, যুক্ত হয়ে গেছে এটা। যেমন দেখো বলছি করতাল, কত্তাল, এখানে ছিল কত্তাল। কত্তাল মানে দুটো ত, দুটো ত একে অপরকে প্রভাবিত করছে, মানে এইটার প্রভাবে এখানে একটা ত থেকে এটা র হয়ে গেছে, করতাল। তাহলে এইগুলোতে সাধারণত যুক্তাক্ষর থাকবে। যেমন আমি এটাকে এইভাবে লিখতে পারি, গল্প থেকে হচ্ছে গপ্প, তাই তো? এই যে গপ্পটা, আমি কখনো তো গপ্প ওইভাবে পয়ে পয়ে মানে প আর প আলাদা আলাদা লেখা যায় না, তাই এটা যুক্তাক্ষর। তার মানে আমাদের ভেবে চিন্তে করবে যে পরাগত স্বরসঙ্গতিতে আমরা কিন্তু যুক্ত ব্যঞ্জন দেখতে পাবো, যুক্ত ব্যঞ্জন থাকবে। পরাগত, পরাগত সরি সমীভবনে যুক্ত ব্যঞ্জন থাকবে। ওকে। আর লাস্টেরটা হচ্ছে অনন্য। অনন্য যেমন আগে বললাম ওই মহোৎসব থেকে মোৎসব, তারপর কুৎসিত, কুৎসিত থেকে কুৎসিত, কুৎসিত থেকে হচ্ছে কুৎসিত। দেখো এই যে একে অপরের প্রভাবে প্রভাবিত হয়েছে, মানে আগেরটার প্রভাবে পরেরটা প্রভাবিত, আবার পরেরটার প্রভাবে আগেরটাও প্রভাবিত, পরস্পর পরস্পরের প্রভাবে প্রভাবিত হয়েছে বলে তাকে আমরা অনন্য সমীভবন বলছি। যেমন বট ঠাকুর, বড় ঠাকুর, গ্রেটার দেন বট ঠাকুর, পরস্পর পরস্পরের প্রভাবে প্রভাবিত, এগুলো হলো সমীভবন। ধারণাটা ক্লিয়ার রাখলেই হবে। এই গেল সমীভবন। আর এখানে স্বরভক্তির কিছু নিয়ম বলেছি, যেমন শ্রাদ্ধ থেকে ছেরাদ্ধ, একারের স্বরভক্তি। হর্ষ, পুত্র থেকে পুত্তু, কিভাবে ভাঙা হয়েছে, মানে মাঝখানে তো অ্যাড হয়েছে কিন্তু কিভাবে ভেঙে। ধ্যান,
থেকে ধ্যান, সব দেখো উন্তস্ত অ। ট্রেন থেকে টেরেন, শ্লোক থেকে শ্লোক, সব মধ্যখানে অ্যাড হয়েছে। এগুলো সব পড়ালাম। স্বরাগম ধন্যাগম বলা হয়, মানে স্বরাগমকে ধন্যাগম বলা হয়, ঠিক আছে। স্বরসংগতি পড়িয়েছি আগের দিনকে, স্বরসংগতি ডিটেলটা বলে দিয়েছি এখানে। নাসিক্যী ভবন শতনাসিক্যী ভবন বলে দিয়েছিলাম। ধ্বনির বিপর্যাস, ওই যে যেমন বাক্স কয়ে দন্তের শয়ে ছিল, ওটা বাস্ক হয়েছে, যে দুটো আলাদা আলাদা ধ্বনি রয়েছে কিন্তু পরস্পর, মানে এখানে আলাদা মানে কি, ওটা পুরোপুরি পরিবর্তিত হচ্ছে না। যেটা হচ্ছে যে বাক্স ছিল কয়ে দন্তের শয়ে ছিল, দন্তের শয়ে কয়ে হবে পিচাস, তালবস্যটা আগে চলে আসবে, পিশাচ দিয়ে চ হবে, মানে চ আর তালবস্য ছিল তো অপোজিট, উল্টে যাবে। এবার হচ্ছে জোর কলম শব্দ। জোর কলম শব্দ আর লোক নিরুক্তি। জোর কলম শব্দটা হলো কিছুই না, যখন একটা শব্দ আর একটা শব্দের সঙ্গে তার অংশ বিশেষের সঙ্গে যুক্ত হয়ে যদি এখন একটা নতুন শব্দ তৈরি করা হয়, যাকে জোর কলম শব্দ বলে। তাহলে একটা শব্দ আর একটা শব্দের সঙ্গে যুক্ত হয়ে নতুন একটা শব্দ তৈরি করছে, যাকে জোর কলম শব্দ বলা হয়। কিভাবে? যেমন দেখো, ধোঁয়া আর কুয়াশা দুটো আলাদা আলাদা শব্দ। ধোঁয়া আর কুয়াশা যুক্ত হয়ে হলো ধোঁয়াশা। যেমন হাঁস আর সজারু, আমরা সুকুমার রায়ের কবিতায় দেখি হাঁস জারু। বক আর কচ্ছপ, বকচ্ছপ, দুটো আলাদা আলাদা শব্দ কে নিয়েছে, দিয়ে একটা শব্দে উচ্চারণের জন্য কি হচ্ছে, দিয়ে একটা নতুন শব্দ তৈরি হচ্ছে, যেটাকে আমরা বলছি জোর কলম শব্দ। আর লোক নিরুক্তি হচ্ছে লোক তার ধ্যান ধারণা, তার বিশ্বাস থেকে কি করে না, একটা শব্দ রয়েছে কঠিন শব্দ, উচ্চারণ করতে পারছে না, নিজের ধ্যান ধারণার বিশ্বাস থেকে সেটাকে ভেঙে একটা শব্দ তৈরি করে নেয়। যেমন দেখো, ঊর্ণবাহু শব্দটা ছিল বৈদিক ভাষায়, বেদে ছিল ঊর্ণবাহু। এই ঊর্ণবাহু মানে মাকড়সার জাল, মাকড়সা তার নাভি থেকে জালটা তৈরি করে, ঠিক আছে, সুতোর মতো দিয়ে ওটাকে কি করে, ওই জন্য ওই নাভি থেকে তৈরি করে বলে মানুষ ওটাকে সহজ করে নিল উচ্চারণ, ঊর্ণবাহু বলতো না, ঊর্ণনাভু। যেমন আমরা আর্ম চেয়ার, ইংরেজদের এই শব্দটা আমরা বলতে পারতাম না, ওটাকে আমি আরাম চেয়ার আমরা করে নি, পরবর্তীকালে আরো সহজ করে ওটাকে আমরা করে দিয়েছি আরাম কেদার। লজেন্স, লজেন্স উচ্চারণ করতে পারতো না লোকে, তো লজেন্স ওই চুষে চুষে খায় বলে ওটাকে ল্যাবেন চুস বলে দিয়েছে। ভ্রমার্থী উচ্চারণ করতে পারতো না, ওটাকে ভেঙে করে দিয়েছে ভীমরথী বা ভীমরথী। ম্যানিয়া যেটাকে বলা হয় এক প্রকার মানুষ। তাহলে এইগুলো হলো লোক নিরুক্তি। লোক তার জ্ঞান বিশ্বাস অনুযায়ী তার উপর নির্ভর করে যে ধ্বনির পরিবর্তন করেছে। লোক নিজের জ্ঞান বিশ্বাসের উপর নির্ভর করে যে ধ্বনির পরিবর্তন করে তাকে লোক নিরুক্তি বলে। তাহলে বলো, কোন ধ্বনি পরিবর্তনে কারোর বুঝতে কোনো জায়গায় কোনো সমস্যা হয়েছে?
না না হ্যাঁ বলো। ম্যাডাম, সত্য নাস্তিক কি ভবনটা একবার বলুন না। হ্যাঁ বলো, শতনাশী কি ভবন। ওই তো অতনু শেয়ার করে দিয়েছে কোয়েশ্চেন। প্রশ্নটা আছে, আমি পিডিএফটা আমি দেখে দেবো, ঠিক আছে, দিয়ে দেবো পিডিএফ। দাঁড়াও, শতনাসিকি ভবন বলবো তো, আচ্ছা ঠিক আছে। দেখ, শতনাসিকি ভবন আর নাসিক, নাসিকি ভবনে কিন্তু একটা নাসিক্য ব্যঞ্জন থাকছে, উঙ ইঙ মূর্ধন্য দন্তেন্ন ম, এটা কিন্তু নাসিকি ভবনে আছে। সেটা কিন্তু আমরা চেঞ্জ করছি, তারপরের যে বর্ণটা আসছে দেখো, সেটা অনুনাসিক হয়ে পড়ছে। মানে আগেরটাতে কিন্তু উঙ ইঙ দন্তেন্ন মূর্ধন্য ম এখানে রয়েছে, যেমন দেখো বন্ধু দন্তেন্ন রয়েছে, সেটা আমার আবার নাসিক্য, মানে নাকের সুরে আমরা উচ্চারণ করছি, এই ব্যাপারটা সহজ, এটাকে আমরা বলি নাসিকি ভবন। কিন্তু শতনাসিকি ভবনে কোনো রকম নাসিক্য ব্যঞ্জন নেই। দেখো হাসপাতাল, হাসপাতালে কিন্তু কোনো নাসিক্য ব্যঞ্জন নেই, উঙ ইঙ মূর্ধন্য দন্তেন্ন ম একটাও নেই। তাহলে এটা কি করে পরবর্তীটা হাসপাতাল হচ্ছে? তাহলে এই পরবর্তীটা কোন রকম নাসিক্য ধ্বনির প্রভাব ছাড়াই পরের ধ্বনিটা অনুনাসিক হয়ে পড়ছে, এটাকেই আমরা শতনাসিকি ভবন বলি। নাসিক্য ধ্বনির সংস্পর্শ ছাড়াই যদি পরের ধ্বনিটা অনুনাসিক হয়ে পড়ে, তাকে আমরা বলবো শতনাসিকি ভবন। যেমন হাসপাতাল থেকে হাসপাতাল। পুঁথি, দেখো পুঁথিতেও নেই, পরেরটা হচ্ছে পুঁথি। ইষ্টক থেকে হলো ইট, পেচক থেকে হচ্ছে পেঁচা, ইত্যাদি। এগুলো হলো শতনাসিকি ভবন। বুঝতে পেরেছি না। একটাতে নাসিক্য ব্যঞ্জন আছে, তার ফলে অন্যটা অনুনাসিক হয়ে পড়ছে, সেটা নাসিকি ভবন। আর একটাতে কোনো নাসিক্য ব্যঞ্জনই নেই, তার তবু তার প্রভাবে পরেরটা কি হচ্ছে, মানে নাসিক্য ব্যঞ্জন ছাড়াই পরেরটা অনুনাসিক হয়ে পড়ছে, সেটা হলো শতনাসিক। এই উইকে ফ্রাইডে পড়াবো, হ্যাঁ কালকেও পড়াবো, ফ্রাইডেও পড়াবো। আগের দিন একটু কম হয়েছে পড়াটা, ফ্রাইডে পড়বো। বলো, আর কারোর কোনো ধ্বনি পরিবর্তন নিয়ে? বর্ণ থেকে ধ্বনি পরিবর্তন চ্যাপ্টারটা রেডি করে ফেলো, তোমরা আমাকে বলবে যে কবে পরীক্ষা নেব, পরীক্ষা নেব সেই আগে রেডি করো, একটা সপ্তাহ টাইম দিচ্ছি, রেডি করে ফেলো। এই চ্যাপ্টারটা পুরোটা হয়ে গেল, তাহলে শেষ। আচ্ছা, এবারে দেখো, এবারে হচ্ছে ইলিয়াসের টিকা দিয়েছি। ইলিয়াসের টিকা হলো উফা প্রদেশ। উফা, এই যে এই প্রশ্নটা এবারে এসেছিল এতে তোমাদের মাদ্রাসাতে, এই যে বাস্কির, বলছে বাস্কির ওরা কি, ওরা কি তুর্কি, ওরা কি মুসলমান? বাস্কির হচ্ছে মুসলিম, মানে ওদের ধর্মগ্রন্থের নাম কি, প্রশ্নটা এটাই ছিল। তো অ্যাকচুয়ালি ওরা হচ্ছে মুসলিম সম্প্রদায় অন্তর্ভুক্ত, তাই ওদের ধর্মগ্রন্থের নাম অবশ্যই কোরআন হবে। ইউরোপ এবং এশিয়ার সংযোগস্থলে দুটো প্রশ্ন বাস্কির থেকে এসেছিল, দুটোই। আর হচ্ছে ওরা কোথাকার, ওরা হচ্ছে তোমার ওরা অ্যাকচুয়ালি তুর্কি, ঠিক আছে। পরবর্তীকালে ওরা রাশিয়ায় গিয়ে থাকতে, রাশিয়ায় গিয়ে বসবাস করতে, উরাল পর্বতের পাদদেশে বসবাস করতে শুরু করে, কিন্তু ওরা জাতিতে অ্যাকচুয়ালি তুর্কি। কিরগিজটা কি, কিরগিজ হচ্ছে কিরগিজস্তানের অধিবাসী, যারা লুট চালাতো এবং দুর্ধর্ষ জনগোষ্ঠী, ঠিক আছে। মূলত মঙ্গল হয় না, মঙ্গল আমরা যে পড়ি চেঙ্গিজ খাঁ ইতিহাসে, তারা কিন্তু এই কিরগিজ, তৈমুর লং, মঙ্গল, এদের কথা। আর মোল্লা হলো ইসলাম ধর্মের পুরোহিত সম্প্রদায় বা বিধানদাতা।
তাহলে ইলিয়াস থেকে এই টিকাগুলো করতে হবে। আর ওই যে বলাই ছিল যে পবিত্র ধর্মগ্রন্থ শেষে বলা আছে, কোথাও কিন্তু গল্পটাতে নেই যে পবিত্র ধর্মগ্রন্থ কি, কিন্তু আমরা জানতে পারি যেহেতু ওরা ছিল বাস্কির, আর বাস্কির হচ্ছে একটা মুসলমান সম্প্রদায়ভুক্ত, তাই জন্য উত্তর হবে কোরআন। কতটা ইনডিরেক্টলি কোয়েশ্চেন দিয়েছে, তাই জন্য যদি ভেতর থেকে না পড়া থাকে উত্তর করতে পারবেন। আজকে দামটা বলে দিচ্ছি, দামের প্রশ্ন দিয়ে দেবো কালকে। আর ইলিয়াসের প্রশ্নগুলো রেডি হয়েছে? পড়া ধরবো কি যে কোনো রেডি করো, কালকে দামটা দিয়ে দিই, পড়াগুলো ফেলে রাখবে না, রেডি করো। আচ্ছা, দাম। দাম হচ্ছে নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা, খুব সুন্দর একটা গল্প। দাম নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা। আচ্ছা, কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টিটা এখনই একবার পড়িয়ে দেবো, মানে কারোর কি মনে আছে, নাকি ওটা দুদিন পরে পড়ালেও হবে? কি বল তোমরা, বল। একবার পড়িয়েছিলাম, মনে আছে না? আরেকবার পড়িয়ে দেবো। পরে পড়ালে ভালো হয়। আচ্ছা ঠিক আছে, তাই বাদ বাকিগুলো এটাই করে নেওয়া। আচ্ছা, দাম তাহলে নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা। গল্পটা 1365 বঙ্গাব্দে শারদীয়া তরুণের স্বপ্ন, শারদীয়া পত্রিকা, তরুণের স্বপ্ন, তরুণের স্বপ্ন, এই গ্রন্থটাতে নারায়ণ গঙ্গোপাধ্যায়ের দাম প্রকাশিত হয়। 1365 বঙ্গাব্দের শারদীয়া পত্রিকা, যেখানে তরুণের স্বপ্ন এই গ্রন্থে দাম গল্পটি প্রথম প্রকাশিত হয়। যেখানে একজন মাস্টার মশাই আছেন যিনি অঙ্কের তোমার কি বলে, আচ্ছা নারায়ণ গঙ্গোপাধ্যায়ের জন্ম মৃত্যু সাল দেখবে ভালো করে সকলে, লিখে দেওয়াই আছে এটা। এখানে একজন মাস্টার মশাইয়ের কথা রয়েছে যিনি অঙ্কের শিক্ষক, ঠিক আছে। দাম গল্পের কথক সে আবার বাংলার প্রফেসর সুকুমার, সে সেই অঙ্কের শিক্ষকের কি ছিল, ছোটবেলায় ছাত্র ছিল, ঠিক আছে। তার কিছুতেই অঙ্ক মাথায় ঢুকতো না। সুকুমার ভীষণ কাঁচা ছিল, সে বড় হয়ে অধ্যাপক হয়। আর সুকুমার যখন ছোটবেলায় অঙ্কের শিক্ষকের কাছে পড়তো, সেই শিক্ষক ছিল অত্যন্ত কড়া এবং সে একটা ডিসিপ্লিন মেনে চলতো, ঠিক আছে। এইভাবে তার পত্রিকায়, একবার একটা পত্রিকায় সুকুমার লিখতে বসলো তার ছোটবেলার গল্প। লেখার জন্য সে ফরমাস পেয়েছিল, কাগজ কলম নিয়ে সে সেই স্কুলের মাস্টার মশাইয়ের কথা, যিনি ব্ল্যাকবোর্ডে অঙ্কের ক্লাসে ঝড় তুলতেন। গল্প লিখতে গিয়ে সুকুমার সেই মাস্টার মশাই সম্পর্কে যেটা বললেন, সেটা শুনলে তো মনে একেবারে বিভীষিকা জন্মে যাবে। যেখানে সুকুমারের এই গল্প পত্রিকায় ছাপা হলে কর্তৃপক্ষ তাকে 10 টাকা দক্ষিণা দিয়েছিল, কিন্তু সেই মাস্টার মশাইকে ব্যবহার করে তো সুকুমারের 10 টাকা লাভ হলো। এরপর বহু বছর কেটে গেছে এবং সেই অঙ্কের মাস্টার মশাই অত্যন্ত কড়া ছিলেন। অত্যন্ত কড়া ছিলেন, তার কারণ তিনি অঙ্কটা ছবির মতো করতেন, আর ঝড়ের গতিতে খসখস করে তার বোর্ডটা চলতো। খড়ি ভেঙে গেলে বিরক্ত হয়ে মানে ছেলেদের দিকেই ছুঁড়ে দিতেন, ঠিক আছে। খড়ি মানে চক, যেটাকে আমরা বলি চক, সেইটা। তাহলে এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ। আর একটা হচ্ছে যে তিনি তো কড়া মাস্টার
মশাই ছিলেন, কিভাবে তিনি শাস্তি দিতেন সেটাও খুব জটিল অঙ্কগুলোকে খুব দক্ষতার সঙ্গে তিনি কষে দিতেন। কিন্তু ছাত্রদের বলতে এই সুকুমারের মতো ছাত্রদের কি হতো সেটা মাথায় ঢুকতো না। তিনি এমনকি এটাও করতেন, কেউ যদি না বুঝতে পারতো তাকে তিনি কি করতেন, এক প্রকার কোথায় ফেলে দেওয়ার কথা বলেছেন, মাস্টার মশাইয়ের প্রশস্ত হাতের চড়, হুঙ্কার সবই যুক্ত। এমনকি মার খেলেও ছাত্রদের কাঁদার উপায় ছিল না, কাঁদার উপায় ছিল না। যদি কোনোভাবে দেখতেন যে কোনো ছাত্রের চোখে জল এসেছে, তাহলে মাস্টার মশাই তাদেরকে একেবারে হুঙ্কার দিতেন। ছাত্রদের মনে হতো যেন অদৃশ্য অক্ষরে কেউ বোর্ডে আগে থেকে, মানে আমরা যেমন প্রিন্টেড করছি তোমরা যেমন দেখছো, তো সেই রকম মনে হতো যেন কেউ যেন বোর্ডের ওপরে মানে আর কি ছেপে দিয়েছে, লেখাটাকে ছেপে দিয়েছে। আমি তোমাদেরকে কালকে দেবো, নইলে শুক্রবার দিনকে দেবো, যেটা হচ্ছে এই গল্প থেকে যে গুরুত্বপূর্ণ লাইন, যেমন ইলিয়াসের প্রশ্ন উত্তর করে দিয়েছি ওইভাবে প্রশ্ন উত্তর করে দেবো, প্লাস যে গুরুত্বপূর্ণ লাইনগুলো রয়েছে সেগুলো বলে দেবো। ঠিক আছে, ওগুলো তোমরা টেক্সটে দাগ দিয়ে নেবে। টেক্সটটা পারলে তোমরা, এখানে তো দাগ দেওয়া যাবে না, তো তোমরা এ করবে ওটাকে একটু প্রিন্ট করিয়ে নেবে টেক্সটটা। সাহিত্য সঞ্চয়ন তো দিয়েই দিয়েছি, সেটা করবে। ঠিক আছে, এইভাবে যাই হোক চললো। তো সুকুমার তার গল্পটা পত্রিকায় প্রকাশিত হলো, তো পত্রিকা যে তোমার কি বলে যারা ছিল তারা তো খুশি হয়, 10টা টাকা দিল কর্তৃপক্ষ। তো মাস্টার মশাইকে ব্যবহার করে সুকুমারের এটা খুব খারাপ লাগলো যে সে 10টা টাকা নিল। এবার ঠিক এইভাবেই, সে তো বাংলার প্রফেসর ছিল, বাংলাদেশের একটা প্রত্যন্ত কলেজে একবার একটা সেমিনার অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, অনেক বিখ্যাত ব্যক্তির সেখানে যাওয়ার কথা ছিল, কিন্তু অনেকে হয়তো যেতে পারেনি। তো ডাক পড়লো কার, সুকুমার। সুকুমার ভাবলো যাই। তো সেখানকার ছেলে মেয়েরা, যেহেতু ওটা প্রত্যন্ত গ্রাম আর অনেক দূর থেকে তোমার কি বলে কেউ যাচ্ছে, তো তার অটোগ্রাফ নেওয়ার জন্য কি হলো, যেই সুকুমার সেখানে পৌঁছালো, তার আতিথেয়তায় একদম উচ্ছ্বাসে সুকুমারের মনটা ভরে উঠল। ছেলে মেয়েরা তো আলাপ করতে এলো, অটোগ্রাফের খাতা দিয়ে দিল। এইভাবে সবার মধ্যে কখনো রবীন্দ্রনাথ, কখনো ইংরাজি কোটেশন, এবং সবশেষে তরুণ ছেলে মেয়েদেরকে জেগে ওঠার জন্য তিনি একটা বক্তৃতা দিয়ে শেষ করলেন। এবার রবীন্দ্রনাথেরটা তিনি ঠিকই বলেছেন, কিন্তু ইংরাজি কোটেশনটা কোনটা কার লেখা সেটা তিনি বুঝতে পারেন। ঠিক আছে, সুকুমার কিন্তু সেটা ভুল বলে দিয়েছে, আসলে সেটা সেই ব্যক্তির কিন্তু লেখাই ছিল। ঠিক এইভাবে চলছে যখন, তখন বয়স্ক প্রিন্সিপাল কিন্তু তার বক্তৃতা শুনে খুব মুগ্ধ হয়ে গেলেন। সুকুমারের নাম ধরে হঠাৎ করে সেই মুহূর্তে কেউ একজন ডাকল। দেখে বুঝতে পারছে মাঠের মধ্যে অন্ধকারে কুঁজো লম্বা চেহারার একজন ব্যক্তি। সুকুমার দেখেই বুঝতে পারলো যে মাস্টার মশাইকে দিয়ে তিনি গল্পটা লিখেছিলেন, ইনি হচ্ছেন সেই মাস্টার মশাই। সুকুমার মাথা নিচু করে মাস্টার মশাইয়ের পায়ে প্রণাম করলেন এবং সে কথা জানালেন, এবং আরো বললেন যে আজ সুকুমার এখানে যে বক্তৃতা করবেন, অর্থাৎ সুকুমারকে দেখতেই সেই মাস্টার মশাই কিন্তু এসেছেন। সুকুমারের বক্তৃতা তার খুব ভালো লেগেছে, তিনি অনেক প্রশংসা করলেন। সুকুমার কিন্তু খুশি হলেন না, কারণ তিনি জানেন তিনি বক্তৃতার মধ্যে অনেক ভুল বলেছেন। রবীন্দ্রনাথের কোটেশনটা তিনি ঠিকঠাক বললেও বাকি ব্যক্তির যে নাম তিনি উল্লেখ করেছেন সেগুলো যে ঠিক ছিল না সেটা তিনি বুঝতে পেরেছেন, বিশেষ করে ইংরাজি কোটেশন। তো যাক গিয়ে সুকুমারকে সেই মাস্টার মশাই বলছেন যে তিনি ছাত্রদেরকে কিছুই দিতে পারেন, শুধুমাত্র তাদেরকে শাসন করেছেন, বকেছেন। এই ভেবে সুকুমার যে আজকে তাকে মনে রেখেছে, তার যে সেই লেখাটা পড়েছিল, তিনি সুকুমারকে বুকে জড়িয়ে ধরলেন এবং তার খুব আনন্দ হয়েছে, এবং জামার পকেট থেকে সেই শতচ্ছিন্ন পত্রিকাটি, মানে যে পত্রিকায় মাস্টার মশাইয়ের কথা সুকুমার লিখেছিল, সেই পত্রিকাটি বের করে দেখান। ইতিমধ্যে সুকুমারের গল্প প্রকাশিত হয়েছে। মাস্টার মশাই সকলকে সেই লেখা দেখিয়ে বলেছেন তার প্রিয় ছাত্র তাকে কি করেছে, অমর করে রেখেছে।
সুকুমার যেন আত্মগ্লানিতে, সুকুমার তো অত কিছু ভেবে বলেনি, তার ছোটবেলার কথাটাই শুধুমাত্র লিখতে চেয়েছে। তা আত্মগ্লানিতে সুকুমার যেন মাটিতে মিশে গেল। কোন রকম অমূল্য রত্নের বিনিময়েও যার পরিমাপ করা যায় না, সে এতটাই সম্মান পেয়েছে। ঠিক আছে, তাহলে এই হলো মূল গল্পটা। গল্পটা পড়েছিলেন এর আগে কেউ? হ্যাঁ পড়েছিলাম। তো এই হচ্ছে দাম গল্পটা। দাম গল্প থেকে তোমাদেরকে অবশ্যই প্রকাশকাল কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে, নারায়ণ গঙ্গোপাধ্যায়ের জন্ম মৃত্যু, বারবার বলছি যে প্রকাশকাল মানে গ্রন্থটা কোথা থেকে গৃহীত হয়েছে সেই জায়গাটা, বিষয় সংক্ষেপটা জেনে রাখবে। আচ্ছা, এখানে চেয়েছে, আমি বিষয় সংক্ষেপটা ছোট করে দিয়েছি, শব্দার্থ সেগুলো দিয়ে দিয়েছি, শব্দার্থ নিয়ে কোনো অসুবিধা নেই। এবার রইল প্রশ্ন উত্তর, প্রশ্ন উত্তরটা কালকে দিয়ে দেবো। আচ্ছা, এটার সাথে বলি আগামীকাল সাহিত্যের ইতিহাস পড়াবো। তোমরা বলো যে কোন জায়গাটা থেকে পড়বে, আধুনিক যুগ থেকে পড়বে নাকি তোমার কি বলে মধ্যযুগ থেকে পড়বে? মানে শ্রীকৃষ্ণ কীর্তন পড়াবো, পরপর পড়াবো নাকি আধুনিক যুগে পড়াবো? কোন জায়গাটা বলো, বুঝতে পারলাম না। এরপরে শ্রীকৃষ্ণ চরিত্রটা আছে, ওটা পড়িয়ে তাকে আধুনিক যুগে ঢুকতে ভালো। একটু স্পিকারটা না মুখের কাছে এনে বলো, কিছু শোনা যায় না, নেটওয়ার্ক ইস্যু হয়। এই চর্যাপদ হয়েছে, এরপরে শ্রীকৃষ্ণ কীর্তনটা হলে তারপরে আধুনিক যুগ ঠিক আছে, শ্রীকৃষ্ণ গেলে কীর্তন পড়িয়ে দেবো কালকে, তাহলে পড়াবো শ্রীকৃষ্ণ কীর্তন। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ। কালকে শ্রীকৃষ্ণ কীর্তনটা পড়াবো। এমনিতেও তোমাদের চর্যাপদে মোটা, আমি তো সবই বলে দিয়েছি চর্যাপদের গুরুত্বপূর্ণ জায়গাগুলো, কিন্তু চর্যাপদ থেকে একটা নোটস, আর একটা নোটস আমি দেবো চর্যাপদ থেকে। এর মধ্যেই ওটা করে দেবো, আর কালকে শ্রীকৃষ্ণ কীর্তন পড়াবো, আর দামের প্রশ্নগুলো দেব, আর হচ্ছে দামের প্রশ্ন, শ্রীকৃষ্ণ কীর্তন, আর সাত ভাই চম্পা বা একটা কবিতা আছে এরপরে, যেটা ওই কলিঙ্গ দেশের ঝড় বৃষ্টির পরে বোধহয় নতুন জীবন এরকম কিছু, একটা কবিতা পড়িয়ে দেবো কালকে। ম্যাম বলছি এখানে যেটা আছে চর্যাপদে, সংস্কৃত বুদ্ধিজম লিটারেচার ইন নেপাল গ্রন্থটি 1882 খ্রিস্টাব্দে রাজেন্দ্রলাল মিত্র এশিয়াটিক সোসাইটি থেকে প্রকাশ করেন। এই জায়গাটা একটু বলবেন তো? এই যেটা রাজেন্দ্রলাল মিত্র বের করেছিল ওটা যে চর্যাপদ এমনটা প্রমাণিত হয়, কিন্তু ওখানে বৌদ্ধদের কিছু বিষয় ছিল, আর যেহেতু চর্যাপদটা বৌদ্ধদেরই গ্রন্থ আর কি, ঠিক আছে, তো মনে করা হয় যে ওই মানে উনি কতগুলো পুঁথি পেয়েছিলেন, তো মনে করা হয় যে তার মধ্যেও চর্যাপদ ছিল, তার মধ্যেও চর্যাপদের পুঁথি ছিল, কিন্তু এটা প্রমাণিত নয়। হরপ্রসাদ শাস্ত্রীরটা যেমন একদম প্রমাণিত, কিন্তু এটা প্রমাণিত হয় না, মানে নয়, কিন্তু তা সত্ত্বেও ধরে নেওয়া হয় যে রাজেন্দ্রলাল মিত্র যে নেপাল থেকে তিনি অসংখ্য পুঁথি এনেছিলেন, যার মধ্যে চর্যাপদেরও পুঁথি ছিল। এই বোঝা গেল? আচ্ছা, পড়া সকলের বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না তো? পড়া ভালো লাগছে? একদম। আমি কিন্তু এসএলএসটি তে একদম পাঁচটা দেখতে চাই। এখন চাকরির অবস্থা খুব খারাপ, একটু মন দিয়ে পড়ো যাতে হয়ে যায়। এসএসটি ম্যাম দিতে বলবো, আমাদের তো কোনো ভিডিও হয়নি সেটাই। মোটামুটি ভাবে তো একটা তো এসএলএসটি এবছর আসবার কথাই আছে, চেষ্টা করো যে পিএসসি হোক বা এসএলএসটি হোক একটা করে ফেলার। ধরে ধরে পড়লে আমার তো মনে হয় যে পিএসসিটা ইজিলি হয়ে যাবে। ওটার প্রশ্ন বেশ
ভেতর থেকে প্রশ্ন আসে এটা ঠিক, ওটার প্রশ্ন আমি দেবো, আমি শুক্রবার দিন ওটার প্রশ্নটা দিয়ে দেবো, দেখবে আগের বছরের প্রশ্ন কেমন হয়েছিল, তাহলে বুঝতে পারবে। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত।